বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, কিন্তু স্ত্রী সংসার করে না। স্ত্রী সংসার ভেঙে চলে গেছে। স্ত্রী আদালতে গিয়ে বলছে যে আমার মেয়ের মেনটেনেন্স দাও, আমার মেনটেনেন্স দাও। তো স্বামী অনেক সময় হয় বলে যে যে না, এটা আমার বাচ্চা নয়, আমি এর মেনটেনেন্স দেবো না, আমার বাচ্চা না, এই মেনটেনেন্স দেবো না। কোর্ট কি করবে? কোর্ট তো পুরনো আইনই চলবে, ঠিক তো? পুরনো আইন বলে যে বিয়ে চলাকালীন যে বাচ্চা জন্মেছে সেটা তোমারই, অর্থাৎ বাবারই। বাবা অস্বীকার করতে পারে না। কিন্তু ডিএনএ টেস্ট যদি বলে যে না, এই বাচ্চা একদমই তোমার নয়, একদমই এই লোকটি বায়োলজিক্যাল ফাদার নয় এই বাচ্চাটা, তাহলে কি হবে? মেয়ের মেনটেনেন্স কি তাহলে দিতে হবে না, নাকি পুরনো আইনই শেষ কথা বলবে? সেই কথাটাই আমি এই ভিডিওতে সুপ্রিম কোর্টের এক যুগান্তকারী জাজমেন্ট দিয়ে বলবো। আর এই কেসটা একদম রিসেন্ট, তাই এই কেসটা একদম মিস করবেন না, কারণ এই জাজমেন্ট কিন্তু এখনো পর্যন্ত সেভাবে পাবলিক হয়নি, তাই সবাই জানে না। তাই সবাইকে জানানোর জন্যই এই নিখাত পারভিন ওরফে খুশবু খাতুন ভার্সেস রফিক ওরফে শিলু, এই জাজমেন্টটা আপনাদের সামনে বলবো। তাই এই কেসের পুরো কেস ব্যাকগ্রাউন্ড, লোয়ার কোর্ট কি বলেছিল, হাইকোর্ট কি বলেছিল, সুপ্রিম কোর্টের ফাইনাল রায়, প্রত্যেকটা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সব খুলে বলবো। শেষ পর্যন্ত যদি না দেখেন অনেক মিস করবেন, কারণ আইন কিন্তু বদলেছে, সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা ভাবনাও বদলানো প্রয়োজন। রফিক, যাকে শিলু বলে ডাকা হয়, আর নিখাত পারভিন, যার আরেক নাম খুশবু খাতুন, বিয়ের কিছুদিন পর তাদের একটা বাচ্চা হয়, মানে মেয়ে হয়। কিন্তু সংসার মোটেই সুখের হয়নি, ঝগড়া অশান্তি লেগেই থাকতো, বনিবনা একদম হচ্ছিল না, সম্পর্ক একেবারে তিক্ত হয়ে যায়। শেষমেশ নিখাত ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট 2005-এর সেকশন 12-এর আওতায় মামলা করেন। তিনি চেয়েছিলেন যে নিজের জন্য মেনটেনেন্স, মেয়ের জন্য মেনটেনেন্স, প্রোটেকশন অর্ডার আর স্ত্রীধন ফেরত, মানে স্ত্রীধন আর্টিকেলটা ফেরত চেয়েছিল। এরপর রফিককে যখন কোর্ট ডাকে, সব অভিযোগ সেখানে অস্বীকার করে, আর তিনি বলেন যে এই বাচ্চাটা আমার না, তাই আমি কোনোভাবেই মেনটেনেন্স দেবো না। দরকার হলে ডিএনএ টেস্ট করান, সত্যি বেরিয়ে আসুক। ম্যাজিস্ট্রেট কোর্ট তার আবেদন গ্র্যান্ট করেন, ডিএনএ টেস্ট হয়। আর যখন ডিএনএ টেস্ট সামনে এলো, সবার চক্ষু চরক গাছ, সবাই চমকে গিয়েছিল যে রিপোর্ট স্পষ্ট বলে যে রফিক এই মেয়ের বায়োলজিক্যাল ফাদার নন, অর্থাৎ বায়োলজিক্যাল বাবা না। সবচেয়ে বড় কথা যে নিখাত নিজে এই টেস্টে সম্মতি দিয়েছিল। পরে যখন এই রিপোর্ট আসলো, নিখাত কিন্তু চ্যালেঞ্জ করেননি, রিপোর্ট একবারে ফাইনাল হয়ে গিয়েছিল। ট্রায়াল কোর্ট ডিএনএ রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেয় যে মেয়ের মেনটেনেন্স রফিককে দিতে হবে না। অ্যাপিলেট কোর্টও একই রায় দেয়, দিল্লি হাইকোর্টও একই জিনিস বলে যে যেখানে বিজ্ঞান এত স্পষ্ট, যেখানে বিজ্ঞান চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সেখানে পুরনো প্রিজাম্পশন চলবে না। কিন্তু নিখাত কিন্তু হাল ছাড়েনি, সে সুপ্রিম কোর্ট পর্যন্ত গেল, সুপ্রিম কোর্টে অ্যাপিল করলো, আর সে ভেবেছিল যে সুপ্রিম কোর্ট অন্তত তার কথা শুনবে। এরপর আসলো সুপ্রিম কোর্টের এক ঐতিহাসিক রায়। সুপ্রিম কোর্ট খুব সুন্দর করে ব্যাখ্যা করে বলেছিল যে ভারতীয় সাক্ষ্য আইনের ধারা 112, এখন সেটা নতুন আইনে 116, সেই ধারা বলে যে বিয়ে চলাকালীন জন্মানো বাচ্চাকে বৈধ সন্তান ধরা হয়, এটা বাচ্চাদের সুরক্ষার জন্য। কিন্তু যখন কোর্টের নির্দেশে ডিএনএ টেস্ট হয়, রিপোর্ট ফাইনাল হয়, কেউ চ্যালেঞ্জ করে না, আর সেটাকেই ফাইনাল ধরা হয়। আর সেখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে লোকটা বায়োলজিক্যাল ফাদার নয়। তখন সায়েন্সের প্রমাণকেই প্রাধান্য দিতে হবে, প্রিজাম্পশনের উপরে রাখতে হবে, সবাইকে সেটা মানতে হবে। একজন মানুষকে এমন সন্তানের মেনটেনেন্স দিতে বাধ্য করা যায় না যার সাথে তার কোনো জৈবিক সম্পর্কই নেই। আর এক্ষেত্রে মায়ের অ্যাপিল সুপ্রিম কোর্ট পুরোপুরি খারিজ করে। এবার প্রশ্ন আসতেই পারে, এই রায়ের গুরুত্ব কতটা? এই রায়ের গুরুত্ব অসীম, কারণ এটা প্রথমবার নয় যে ডিএনএ নিয়ে কথা হচ্ছে। কিন্তু সুপ্রিম কোর্ট এত স্পষ্ট করে এবার যেটা বলল যে ডিএনএ রিপোর্টকে কখনোই উপেক্ষা করা যাবে না, তাকে প্রায়োরিটি দিতে হবে, প্রিজাম্পশনের উপরে রাখতে হবে। হাজার হাজার বাবা কিন্তু যারা এই সব মামলা নিয়ে কোর্টে দৌড়াচ্ছেন, দিশা খুঁজে পাচ্ছেন না, তাদের এই রায় কিন্তু তাদের কাছে এক মুক্তিসূর্য, তারা এক দিশা পেল। সুপ্রিম কোর্টের এই রায়দানের পর থেকে ডিএনএ টেস্ট শুধু আর একটা মেডিকেল টেস্ট নয়, আজ ন্যায় বিচারে একটা বড় অস্ত্র হয়ে উঠেছে। আপনার কি মনে হয় এই রায় কতটা সঠিক?
কতটা ভুল কমেন্টে অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে সবার সঙ্গে শেয়ার করবেন, কারণ এই জাজমেন্টটা যেহেতু নতুন, এখনও সবার কাছে এই বিষয়ে ইনফরমেশান হয়তো গিয়ে পৌঁছায়নি। যাদের কাছে গিয়ে এখনও পৌঁছায়নি তাদের একটু সুযোগ করে দেবেন, তারা যাতে এই বিষয়ে জানতে পারে। আর একটা কথা যেটা সবসময় সব ভিডিওতে বলি, যখনই কোনো লিগাল স্টেপ নেবেন তখন একজন দক্ষ অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিয়ে তবেই অগ্রসর হবেন। আজকে আসছি, ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার নতুন নতুন জাজমেন্ট, নতুন নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।